আমি মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, স্যার আসলে কাল হলে উঠার জন্য সব গুছিয়ে ঘুমাতে একটু লেট হয়েছে, আর নতুন জায়গায় ঠিকমতো ঘুম আসতেছিল না, এজন্য সকালে উঠতেও লেট হয়েছে। সরি স্যার। স্যার আমার দিকে সরু চোখে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, ওকে, আজকে ফার্স্ট টাইম দেখে কিছু বললাম না, পরে কথা বলবো, এখন ক্লাসে যাও। জিবি স্যার, থ্যাংক ইউ স্যার। এই শোনো। জি স্যার। ঠিকমতো ক্লাস করবে, আমি জানি, কার কাছ থেকে কোনো কমপ্লেন না পাই, ওকে? জি স্যার। কাল হলে উঠে রাতের খাবার ঠিকমতো খেতে পারিনি। বাসার খাবার খেয়ে এসে কি হলের খাবার খাওয়া যায়? তাও প্রথম প্রথম। ক্ষুধা লাগছে অনেক, তাই ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। পরোটা আর ডাল নিলাম খাওয়ার জন্য। খাচ্ছি আর ভাবতেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। স্যার রাগ করে বের করে দিক, আর এমনি বের করে দিচ্ছে তো। এখন যদি স্যার রাগ করে আমাকে কোনো শাস্তি দিত, তাহলে তো আমার আজকে না খেয়েই থাকা লাগত। খাওয়ার জন্য এই সময়টুকু পাইছি, আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস স্যার। ক্লাসে আসার পর নতুন একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, ওর নাম তানিমা, নোয়াখালী বাড়ি, কিন্তু ওর কথায় বোঝা যায় না মেয়েটা অনেক মিশুক, এখানে মেসে থাকে। ভালোই ফ্রেন্ডশিপ হয়েছে ওর সাথে। 3টা ক্লাস শেষ, এখন কেমিস্ট্রি ক্লাস, এর পরে টিফিন টাইম। মাহাদি স্যার মাত্র ক্লাসে প্রবেশ করেছে, আমি একদম চুপ করে আছি। স্যার এমনিতেই আমাকে ভুল বুঝে বসে আছে, আর কোনো ভুল করে স্যারের কাছে আরও খারাপ হতে চাই না, তাই মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। স্যার ঢুকতে ঢুকতে সবাইকে বসতে বলল। ক্লাস শুরু করার আগে একবার সবার দিকে তাকালো। আমি আজকে আসতে লেট হওয়ায় আর প্রথম দিন থাকায় পিছনে বসেছি, সামনে বসার জায়গা পাইনি। স্যার হোয়াইট বোর্ডে ইলেকট্রন বিন্যাস করাচ্ছে। স্যার যেহেতু করাচ্ছে আর বুঝাচ্ছে, তাই স্যারের একটু লেট হচ্ছে শেষ করতে। আমার 9-10 থেকেই কেমিস্ট্রিতে সাবজেক্ট অনেক ভালো লাগত, তাই স্যার বোর্ডে প্রশ্ন উঠার পরেই আমি নিজের মতো করে আগে উত্তর বের করে ফেলেছি। তা দেখে তানিমা বলে, আরে আয়রা, তুমি তো দেখি স্যারের আগেই করে ফেলছ। হ্যাঁ, আমার কেমিস্ট্রি করতে ভালো লাগে অনেক। তার মানে তুমি কেমিস্ট্রিতে ভালো? ও অনেক এক্সাইটেড হয়ে বলল। ওই আর কি। শোনো না, আমার না কেমিস্ট্রি মাথায় কিচ্ছু ঢুকে না, তুমি আমাকে ক্লাস শেষে একটু হেল্প করবা? ঠিক আ। এই যে তৃতীয় সারির পিছনের বেঞ্চের হিজাব পরা 2 জন, স্ট্যান্ড আপ। আমি আর তানিমা 2 জনের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালাম, কারণ এখানে শুধু আমরা 2 জনেই হিজাব পরে বসা। আমি যে এখানে উপস্থিত আছি, আপনারা 2 জন কি সেটা দেখতে পাচ্ছেন? আমি আর তানিমা নিচু করেই মাথা নাড়লাম, মানে দেখতে পাচ্ছি। স্যার ডাস্টারটা টেবিলের উপর জোরে রাখল, শব্দে আমরা 2 জনেই কেঁপে উঠলাম। স্যার আবার জোরে বললেন, আপনাদের সাথে মুখ নেই, আনসার দিতে পারেন না? নিজেরা তো ঠিকই গল্প করতেছিলেন, এখন কথা বলছেন না কেন? আমার ক্লাস করতে ভালো লাগে না? ভালো না লাগলে বের হয়ে যান, পড়ানোর মাঝে ডিস্টার্ব কেন করছেন? নাকি নিজেরা সব পারেন, আমার ক্লাস করার দরকার নেই? তাহলে বলেন আমি বের হয়ে যাই, আপনারা ক্লাস নেন। স্যার মূলত ওদের 2 জনকে দ্বারা ক্লাসের সবাইকে বুঝল, কারণ ইন্টারের এই ব্যাচের ক্লাস নেওয়ার পর থেকে কিছু মেয়ে ক্লাসে মনোযোগ না দিয়ে সারাক্ষণ স্যারের দিকে তাকিয়ে থাকে, এসব স্যার বুঝতে পেরে বিরক্ত, তাই আজকে ওদের দিয়ে সবাইকে বুঝাল। আমি আর তানিমা বললাম, সরি স্যার, আর এমন হবে না। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। নেক্সট টাইম আমার ক্লাসে কেউ ডিস্টার্ব করলে তাকে ক্লাস থেকে বের করে দিব, রিমেম্বার ইট। বলে স্যার আবার ক্লাস করানো শুরু করল। সামনে থেকে একজন মেয়ে বলে উঠল, গায়া ভূত, ম্যানার্স জানে না স্যার, এরা তো আসে শুধু কলেজে ছেলে দেখতে। স্যারের কথায় এতক্ষণ কষ্ট না পেলেও ওই মেয়ের কথায় অনেক ঘৃণা লাগল। মানুষ সব সময় নিজের মতো করে অন্যকে কেন ভাবে? আজব তো। ক্লাস শেষে বারান্দায় আমি আর তানিমা হাঁটছি, ও বলল, চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। না রে, আমার একটু কাজ আছে, এখন যেতে পারবো না, তুমি যাও। অন্য এক সময় যাব। ওকে যাও। শোনো, ক্লাস শেষে কিন্তু ইংরেজি পিরিয়ড, স্যার অনেক মজার মানুষ, খুব সুন্দর করে গুছিয়ে বুঝায়, মিস করবা না কিন্তু, তাড়াতাড়ি চলে এসো। কেমন? আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। বাই। তানিমা ক্যান্টিনে চলে গেল, আর আমি স্যারের কেবিনের সামনে গিয়ে নক করলাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, স্যার আসব? ওয়া আলাইকুম আসসালাম, আসো। আমি ভিতরে ঢুকলাম। স্যার আবার বলল, ক্লাসরুম কথা বলার জন্য না, তোমাকে আগেও ওয়ার্নিং করা হয়েছে। লাস্ট বার বললাম, মনে থাকে যেন। বসো।
আমি বসলাম ওই মুহূর্তে স্যারের ফোনে কল আসলো। স্যার বলল আমার জন্য চা নিয়ে আসো। আমিও বের হয়ে গেলাম। চা নিয়ে এসে দেখি স্যার বলছে, ওকে, ডোন্ট ওয়ারি, I'll try to meet you very soon and if you can solve this problem so let's try. আমি নক করলাম দরজায়। স্যার আসতে বলল। আমি চা দিয়ে চেয়ারে বসলাম। স্যার বলল, হোল লাইফ কেমন যাচ্ছে? জি স্যার, ভালো। এক রুমে কয়জন? স্যার ৮ জন। স্যার আমার দিকে সরু চোখে তাকিয়ে বলল, শেয়ারিং? আমি স্যারের কথা না বুঝে জিজ্ঞেস করলাম, জি স্যার। স্যার একটু বিরক্ত হয়ে বলল, উফ, মানে শেয়ার করে থাকো? আমি এবার বুঝে বললাম, জি স্যার, এক বেডে 2 জন আর টেবিলও 2 জনে শেয়ার করে। ওকে, সাবধানে থাকবে। আর তোমার আব্বু আম্মুর ফোন নাম্বার দাও। আমি ভয় পেয়ে উত্তেজনায় সাথে সাথে বললাম, কেন স্যার? স্যার রেগে একটু জোরেই বলল, ইডিয়েট, তুমি কি ভুলে গেছ তোমাকে আমি শাস্তি হিসেবে কি দিয়েছি? আজকে প্রথম দিনই লেট করে এসেছ। আমার কোনো কিছু ইনফর্ম করতে হলে আমি কিভাবে তোমাকে ইনফর্ম করব? কিন্তু আব্বু আম্মুর নাম্বার কেন? কারণ তাদেরও জানা উচিত তাদের মেয়ে তাদের অবর্তমানে কি জি করে বেড়ায়। আমার কথা না শুনলে তোমার আব্বু আম্মুকে কল দিয়ে বলবো আমি। আমিও চুপচাপ ভদ্র মেয়ের মতো আব্বু আম্মু আর আমার নাম্বার দিয়ে দিলাম। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন আমি কোনো ঝামেলা করিনি। ক্লাস শুরু হওয়ার আগে স্যারের কেবিনে যেয়ে স্যারকে সকালেও চা দিতাম, ক্লাসেও কোনো কথা বলতাম না। এর মধ্যে তানিমার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে। আমরা তুমি থেকে তুইতে চলে এসেছি। সাথে মিতু নামের এক মেয়ের সাথেও পরিচয় হয়েছে। এখন আমরা 3 জন সামনের বেঞ্চেই বসি। মিতু আবার ইংরেজিতে ভালো। আজকে শুক্রবার রাত 8টার মতো বাজে হয়তো। হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি প্রথমে রিসিভ করিনি, কারণ ভাবতেছিলাম আমাকে তো আব্বু আম্মু ছাড়া কেউ কল দেয় না, আর যারা দেয় তাদের নাম্বার সেভ করা। এসব ভাবতে ভাবতে কল কেটে গেল। আবার রিং বেজে উঠল। ভাবলাম রুমমেটের কেউ হয়তো কল দিচ্ছে। তাই আমি জোরে চিল্লিয়ে বললাম, আপুরা, আপনাদের ভিতর থেকে কার জান জানি কল দিচ্ছে? কল দিতে দিতে শহীদ হয়ে যাচ্ছে। আপনারা এসে কথা বলেন, না হয় আপনাদের জানের জান কিন্তু বের হয়ে যাবে। আপুরা নাম্বার দেখে চলে গেছে বলে তাদের পরিচিত না। পরে ভাবলাম যারা রুমে নেই তাদের ভিতরে কারো। কল বেজে বেজে কেটে গেল। আবার রিং বেজে উঠল। এবার ভাবলাম দরকারি হয়তো, তাই এতগুলো কল দিচ্ছে। 4 বারের বার কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, আপনার জান এখন রুমে নেই। আপনি কার জান বলেন? আপনার জান আসলে বলবো আপনাকে যাতে কল করে। কলের উপাস থেকে রাগান্বিত এক পুরুষের কণ্ঠ শোনা গেল, হোয়াট রাব্বিশ, আর ইউ ম্যাড? আমি তো রাগে ফুলে ফেপে ফেটে যাচ্ছি। শালা বলে কি? আমার ফোনে কল দিয়ে আমাকেই ধমকাচ্ছে, আবার আমাকেই পাগল বলে। আমি একটা গভীর শ্বাস টেনে নিলাম। এক শ্বাসে বলা শুরু করলাম, হাউ ডেয়ার ইউ? আপনার সাহস কি করে হয় আমার সাথে লাউডলি বলার? হ্যাঁ, কোনো সাহসে আমাকে ধমকাচ্ছেন? আমি আপনার গার্লফ্রেন্ড নাকি বিয়ে করা বুজেগ? জাস্ট শাট আপ, স্টুপিড। ইউ জাস্ট শাট আপ। আমি তোমার মাহাদি স্যার, ইডিয়েট। সো হোয়াট? আপনি মাহাদি স্যার হন বা অন্য কেউ হন, তাতে কি হয়েছে? আমার মাথা কিনে নিয়ে তারপর কি বলো? জোরে একটা ধমক দিয়ে বলল। সাথে সাথে আমার গলার স্বর পাল্টে গেল। এতক্ষণ রাজত্ব করা সিংহ মনে হয় এক নিমিষেই ইঁদুর হয়ে গেছি। মানে এখন আমার ওই যে একটা গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, সেটা গাইতে ইচ্ছা করছে। ইন্নালিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার কেমন আছেন আপনি? ভালো আছেন স্যার? একটু মেকি হেসে বলার ট্রাই করলাম। ওয়া আলাইকুম আসসালাম। এসবের মানে কি মিস আয়রা? আপনি কি এখানে এসব করার জন্য 3rd ক্লাস কাজকর্ম করার জন্য ভর্তি হয়েছেন? স্যার, আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি স্যার। আপ শুট আপ। বেশি কথা আমি পছন্দ করি না। যা জিজ্ঞেস করেছি সেটার আনসার দাও কুইক। তুমি কি এমন আল টাইম ছেলেদের সাথে কথা বলো? না না স্যার, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, আমিও ঠিকটাই জানতে চাচ্ছি। আসলে স্যার, আমার ফোন থেকে আমার রুমমেট সিনিয়র আপুরা তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। কেন, তাদের ফোন নাই? আছে তো। তাহলে তোমার ফোন দিয়ে কেন কথা বলে? স্যার, তাদের মা বাবা তাদের ফোনে কল দিয়ে ওয়েটিং পেলে প্রবলেম হবে, তাই আমার ফোন দিয়ে কথা বলে। তো তোমার ফোন ওয়েটিং পেলে তোমার প্রবলেম হবে না?
স্যার আমাকে তো আমার আব্বু আম্মু বাদে কেউ কল দেয় না, আর আব্বু আম্মু তো জানে আমি গুড গার্ল, এসব ঝামেলায় নাই। গুড গার্ল না মাই ফুট। তুমি যে কি পরিমাণ স্টুপিড এটা জানলে তোমার মা বাবা তোমাকে এখানে একা রাখত না। ইডিয়েট একটা। স্যারের কথা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, চুপ করে আছি। লিসেন, নেক্সট টাইম থেকে তোমার ফোন থেকে কাউকে কথা বলতে দিবে না, আমি যেন তোমার ফোন ওয়েটিং না পাই। মনে থাকে যেন। কিন্তু স্যার তারা সিনিয়র, আমি তাদের কিভাবে না করব? হোয়াট ননসেন্স! সিনিয়র হয়েছে তো কি হয়েছে? তুমি কি তাদের দয়ায় থাকছ এখানে? তাদের টাকায় থাকো? তোমার নিজের যোগ্যতায় তুমি এখানে ভর্তি হয়েছ। তাতে তুমি অন্যদের অন্যায় আবদার কেন চুপচাপ সহ্য করবে? জজি স্যার কিন্তু স্যার তারা ফোন চাইলে কি বলবো? ওহ গড! তুমি কি বলবে সেটাও আমায় শিখিয়ে দিতে হবে? সরি স্যার। স্যার কিছুক্ষণ চুপ থেকে একটা লম্বা শ্বাস নিয়ে একটু নরম কণ্ঠে বলল, শোনো, নিজেকে শক্ত করো, এমন নরম হলে তুমি ঢাকায় টিকে থাকতে পারবে না। তোমার নিজের জায়গা তোমার নিজেকেই শক্ত করে রাখতে হবে। এই দয়ামায়াহীন শহরে কেউ কারো আপন না, মনে রাখবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজেকেই লড়াই করতে হবে, তোমার জন্য অন্য কেউ লড়াই করবে না। ভুলে যেও না তুমি এখানে তোমার একটা লক্ষ্য নিয়ে এসেছ, সেটা তোমাকেই পূরণ করতে হবে, মাইন্ড ইট। হুমস স্যার। স্যার এবার একটু গম্ভীরভাবে বলল, শোনো, তোমাকে আমি যে জন্য কল দিয়েছি। কাল সকাল ৯:৩০ কলেজে সায়েন্স ফিকশন বিষয়ক অনুষ্ঠান আছে। আমার ল্যাপটপে তুমি পরশুদিন কিছু ফাইল তৈরি করেছিলে, সেগুলোর স্লাইড তৈরি করতে হবে। কাল সকাল ৮টার ভিতরে আমার কেবিনে উপস্থিত থাকবা। এর আগের বার লেট করে আসছিলে, প্রথম দিন বলে কিছু বলিনি, তাই বলে ভবনা প্রতিবার তোমাকে ছাড়া দিব। নেক্সট টাইম থেকে তোমার প্রত্যেকটা ভুলের শাস্তি পাওয়ার জন্য রেডি থাকবে। সো বি কেয়ারফুল মিস আয়রা। আমি নিচু স্বরে বললাম, জজি স্যার। বলার সাথে সাথে বেটা ফোন কেটে দিল। আমিও একটু শান্তি পেলাম মনে হল। সকালে আমি ৭:৫৬ স্যারের কেবিনে পৌঁছালাম। মনে মনে ভাবছিলাম, আজ যেহেতু আগে এসেছি, তার মানে স্যার হয়তো একটু আমার প্রশংসা করবেন। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে খোঁচর স্যারের থেকে আমি প্রশংসা আশা করছি। জন্মের সময়ও মনে হয় রাগ করেছিল, হয়তো স্যারের মা বাবা ভয় পেয়ে মধু খাওয়াতে ভুলে গিয়েছিল। আরে আপনারা না পারেন আমাকে ডাকতেন, আমি গিয়ে একটু মুখে মধু দিয়ে আসতাম। ইস, আমি তো তখন জন্মাইনি দূরর। আমি কেবিনে ঢুকার পর দেখলাম স্যার একটি কফি হিটার কিনেছেন। ঘরের বাম পাশে রাখা ছিল সেটা। আমি বসার পর স্যার বললেন যে তার খুব মাথা ব্যথা করছে, তাই একটু কফি বানিয়ে দিতে, গতকাল থেকে স্লাইডের টেনশনে আছেন। মাইন্ড ফ্রেশ হওয়া দরকার। কিন্তু সমস্যা হলো, আমি তো কফি বানাতে জানি না। এখন কি করব? আমাকে অপ্রস্তুত দেখে স্যার জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি দুই দিকেই মাথা নেড়ে বললাম, কিছু না স্যার। স্যার আবার আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন, তুমি কফি বানাতে পারো না? আমি মাথা নিচু করে একটু তোতলাতে তোতলাতে বললাম, না, মানে আসলে কখনো বানানো হয়নি। বাড়িতে আম্মুই বানিয়ে দিতেন। স্যার একটা গভীর শ্বাস নিয়ে বললেন, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। আমি বানাচ্ছি, তুমি দেখো, দ্রুত। আমি হুডো করে উঠতে গিয়ে নিচে একটি ফাইল ফেলে দিলাম, তাতে একটু পানি লেগে ভিজেও গেল। আমি ভয়ে ভয়ে স্যারের দিকে তাকিয়ে ফাইল তুলতে লাগলাম। দেখি স্যার রাগ নিয়ন্ত্রণ করার জন্য ডান হাত কোমরে রেখে বাম হাত দিয়ে নিজের চুল টানছেন আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। ফাইলটা নষ্ট হয়ে গেছে, ওটা আবার রেডি করতে হবে। আমি ফাইলটা টেবিলের উপর রেখে স্যারের থেকে দূরত্ব রেখে দাঁড়ালাম। স্যার কফি বানানো শেষে আমাকে জিজ্ঞেস করছিল খাবো কিনা, আমি না করে দিচ্ছি। আমি যে কফি খাই না বিষয়টা তেমন কথা হলো, নিজের একটা আত্মসম্মান বলেও তো একটা কথা আছে নাকি? স্যার ছেলে মানুষ হয়ে কফি বানাতে পারে আর আমি মেয়ে মানুষ হয়েও পারি না, একটা লজ্জা শরমের ব্যাপার না? স্যার কফি খাচ্ছে আর স্লাইড বানাচ্ছে, আমি পাশে বসে স্যারকে ঢুকঢাক হেল্প করছি আর ফাইলের সাথে স্লাইড মিলচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। দেখতে দেখতে ৯:১৮ বাজে। স্যার ল্যাপটপ নিয়ে বের হবে আর আমাকে বলল যে ফাইলটা নষ্ট হয়েছে, ওটা আবার নতুন করে করতে, ঠান্ডা মাথায়, যাতে কোনো ভুল না হয়। স্যার যাওয়ার পর আমিও একটু রিল্যাক্স হয়ে বসে কাজ করতেছিলাম। কাজ করতে করতে হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোন এর দিকে তাকিয়ে আম্মুর কল দেখেই মনটা অনেক খুশি হয়ে গেল। রিসিভ করে সালাম দিলাম। আম্মু সালাম নিয়ে বলল, কেমন আছি?
আম্মুর কণ্ঠ শুনেই আমার অনেক কান্না পাচ্ছে, আমি কোনো কথাই বলতে পারতেছি না, চোখ থেকে শুধু পানি পড়তেছে। মা, কি হয়েছে, কান্না করতেছ কেন? আয়রা মা, মন খারাপ তোমার? কথা বলো না, কি হয়েছে? কিছু হয়নি আম্মু। তাহলে কান্না করতেছ কেন মা? কোথায় তুমি? কই কান্না করি না তো আম্মু। কলেজে আসছি, স্যারের কেবিনে। সকালে খাইছ তুমি? তুমি স্যারের সামনে কান্না করতেছ? না আম্মু, স্যার এখানে নেই। কলেজে একটা প্রোগ্রাম আছে, ও ওখানে গেছে। সকালে খাইছ তুমি? না আম্মু। কি বলো আম্মু, 10টার বেশি বাজে, তুমি এখনো খাওনি কেন? আমি নাক ধানতে বললাম, এখানের খাবার খেতে পারি না আম্মু, বমি আসে শুধু। একটুও মজা লাগে না, অনেক বড় লম্বা লাইনে দাঁড়াতে হয়। দুপুরে তো বেশিরভাগ সময় খাবার শেষ হয়ে যায়, খাবার পাই না। এরপর তো প্রাইভেট শুরু করলে দুপুরের খাবার পাবই না। রাতে ঘুমাতে পারি না, আমার তো তোমাকে জড়াই ধরে ঘুমানোর অভ্যাস। এখানে বেড তো ছোট, তারপর 2 জন। আমার বেডমেট কোলবালিশ নিয়ে ঘুমায়, আমার হাত পা একটু গায়ে লাগলেই জারি দেয়। আম্মু আমার কথা শুনে চুপ করে আছে, কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। বুঝলাম আম্মু ওপাশ থেকে কান্না করছে। মায়েরা এমনই, সন্তানের কষ্টে নিজেই সব থেকে বেশি কষ্ট পায়। যেই মেয়েকে ভাত বেড়ে খেতে থাকত, আধা ঘণ্টা ধরে ঢাকার পর খেতে যেত, পরীক্ষার সময় পড়াশোনার চাপে খাওয়ার সময় হতো না, নিজে হাতে ভাত খাইয়ে দিত, সেই মেয়ে এখন না খেয়ে থাকে, শুনলে কোনো মায়ের মন ভালো থাকবে? মেয়ে একা ঘুমাতে পারে না দেখে মেয়ের সাথে ঘুমাতো সবসময়, এত বড় হওয়ার পরেও তার ঘর এখন বিছানা সব ফাঁকা পড়ে থাকে, আর এদিকে মেয়ে ঘুমানোর জন্য জায়গা পায় না। আজ নিজেকে সব থেকে অসহায় মা মনে হচ্ছে তার। আম্মু! হ্যাঁ মা, বলো। আম্মু, আমি তো ক্লাস শুরু হওয়ার কিছুদিন পর থেকে ক্লাস করা শুরু করছি, প্রথমের ক্লাসগুলো তো পাইনি, ওগুলোতে একটু প্রবলেম আছে। কাল থেকে আমাদের ক্লাসের মেয়েরা অন্য অন্য স্যারদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি পড়া শুরু করবে। আমিও কি ওদের সাথে পড়া শুরু করব আম্মু? এটা আবার জিজ্ঞেস করার কি আছে আয়রা? তুমি ওখানে পড়াশোনা করতে গেছো, তোমরা পড়াশোনার জন্য যেটা দরকার, যেটা করলে সুবিধা হবে সেটাই করবা। তুমি ওদের সাথে পড়া শুরু করো, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। ও আম্মু, শোনো, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গেছিলাম, হলে উঠার সময় যে মামার বয়স নিয়ে প্রবলেম হলে না? ম্যাম তো 1 সপ্তাহ টাইম দিছিল, আর 2 দিন বাকি, এখন লোকাল গার্ডিয়ান কাকে দিব? ম্যাম বলছিল কলেজের কোনো টিচার হলে সেটা তাহলে কনসিডার করত। এখন কাকে বলবো আম্মু? দেখো মা, তোমার মামা বাদে তো তোমার কলেজের আশেপাশে কেউ নেই যে তোমার কোনো বিপদে তাড়াতাড়ি আসতে পারবে। তোমার কাকার বাসা তো অনেক দূরে। আচ্ছা, তুমি তো বলছিলা তোমার কলেজে প্রথম দিন কোনো স্যারের সাথে নাকি ঝামেলা হয়েছিল, আবার সে তোমাকে হলের ইন্টারভিউর রুম দেখিয়ে দিছিল, সেই স্যারকে বলে দেখো। আরে আম্মু, তুমিও না আম্মু, দুনিয়ায় আর কোনো মানুষ পেলা না, শেষে কিনা ওই বজ্জাত লোককে বলতেছ আমার লোকাল গার্ডিয়ান হওয়ার কথা। তাকে দেখলেও আম্মু ভয় লাগে, সব সময় রেগে থাকে, মানে একে দেখলে মনে হবে স্যার, হাসলে মনে হয় স্যারকে ফাঁসি দেওয়া হবে। বলেই জোরে জোরে হেসে দিলাম। আম্মু আমার কথা শুনে হেসে একটু ধমকে বলল, ছি আয়রা, এভাবে কাউকে বলতে হয় না, সে তোমার টিচার হয়। সময় সম্মান দিয়ে কথা বলবে, স্যারদের কথা শুনে চলবে। আর শোনো, তুমি বলতে না পারলে আমাকে একটু কল দিয়ে দিও, আমি স্যারের সাথে কথা বলবো, কেমন? ওকে মাদার ইন্ডিয়া। বলতে বলতেই দেখি স্যার আমার সামনে থেকে ফাইলটা নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। আমি একটু শান্তি পেলাম 1 সেকেন্ডের জন্য, মনে হলো আমার জান মনে হয়ে এখানেই আজকে শেষ, খেল খতম। কিন্তু স্যার বের হয়ে যাওয়ার পরেই ওপাশ থেকে আমার ভাইয়ের কণ্ঠ শোনা গেল, আপুও কেমন আসো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আসো? একটু ভালো লাগে না আপু তোমাকে ছাড়া। এখন আর কেউ আমার সাথে ঝগড়া করে না, মারামারি করতে পারি না কারো সাথে, ঘর একদম ফাঁকা ফাঁক লাগে। এখন আর খাওয়ার সময় কারো সাথে মাছের মাথা, দুধের স্বর, মুরগির মাথা, কলিজা নিয়ে কেউ কারাকারি করে না। তুমি কবে আসবা আপু? আমার ভাইয়ের কথা শুনে আমার মন আরও খারাপ হয়ে গেল। আমি নিজেকে সামলে বললাম, আরে আমি পরীক্ষার পরে আসতেছি, তোকে তো আমি একটু ছেড়ে দিচ্ছি, ছোট মানুষ তুই, কয়দিন ভালোভাবে মাছের মাথা কলিজা গিলা খা, আমি আসলে কিন্তু আর পাবি না, তখন কাঁদলেও কিন্তু দিব না, মনে রাখিস। হি। আপু তুমি টেনশন নিও না, এবার আসলে আমি একদমই তোমার সাথে মাছের মাথা বা কোনো খাবার নিয়েই কারাকারি করব না, পাক্কা। তুমি তাড়াতাড়ি এসো।
আমার ভাইয়ের কথা শুনে চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ছে। আমি কোনোমতে বললাম, আচ্ছা শোনো, একদম ঠান্ডা পানি নিয়ে গোসল করবা না, বেশি সময় নিয়ে গোসল করবা না, চুল ভিজা রাখবা না, তুমি ওখানে অসুস্থ হয়ে পড়লে কে দেখবে তোমাকে বলো? আর সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? আমি ওর কথা শুনে মনে মনে ভাবছি, আমার ভাই আসলেই কত বড় হয়ে গেল। যেখানে বাড়ি থাকলে ও আমাকে নাম ধরে ডাকে, আপু ডাকতে বললেও দুইটা ঝাড়ি দেয়, আর আমার সেই ভাই এখন আমাকে কত ভালোবেসে নিজের যত্ন নেওয়ার কথা বলতেছে। আসলেই পৃথিবীতে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে ভাই বোনের সম্পর্ক অন্যান্য যার তুলনা হয় না। আমি নিজের আবেগ কন্ট্রোল করলাম, না হলে ও এখন কান্না করে দিবে বুঝলাম তাই। ইস, আসছে ঢং দেখাতে, যা তো স্বর, এখন মারামারি করে আমার হাত থেকে রক্ত বের করতে পারো না দেখে এত ঢং। যা তো, তোর সাথে কথা বলতে মন চায় না, আম্মুর কাছে দে যা। দেখছ আম্মু, দেখছ তোমার মাইয়া কি বলে? বমি নাকি ঢং করি? যা তো, তোর সাথে আর কথাই বলবো না। এই তুই এসে বলবি ইব্রাহিম ভাই আমার কথা বল দেখবি, তাও আমি বলব না, যা ভাগ। নাও আম্মু, তোমার মেয়ের সাথে তুমি কথা বলো। যা তো, তোর সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে কত। তোরা দুইটা আর ভালো হলি না। আমি তো আম্মু এমনই কত ভালো, আর কত ভালো হব বলো? আচ্ছা শোনো, তোর স্যার আসলে আমাকে কল দিস, আমি কথা বলবো তার সাথে। আমি কিছু বলবো তার আগেই শুনি কে জানি পিছন থেকে কাশি দিল, তাকিয়ে দেখি স্যার। হঠাৎ করে স্যারকে দেখে একটু ভরকে গেছি আমি, তাও নিজেকে সামলে আম্মুকে বললাম, আম্মু স্যার আসছে। তাহলে ফোনটা স্যারের কাছে দাও, কথা বলি আমি। স্যার, আম্মু একটু আপনার সাথে কথা বলবে। আপনি যদি একটু কথা বলতেন। দাও। আমি আস্তে করে স্যারের কাছে আমার বিখ্যাত ফোনটা গিরলটা এগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনার সাথে একটু কথা ছিল, বলবো? জি আন্টি, কেন নয়? কিন্তু আন্টি প্লিজ আমাকে স্যার বলবেন না। আমার নাম মাহাদি। আপনি আমার নাম ধরেই ডাকতে পারেন, আমি তো আপনার ছেলের মতোই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমার কোনো সমস্যা নাই আন্টি। আমি স্যারের কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম। কি বলে স্যার? এমন বজ্জাত ভাইয়ের কোনো দরকার নাই আমার। আমার ভাই কত ভালো, যতই ঝগড়া হোক আমি একটা ধমক দিলে চুপ করে থাকে, আর এই স্যার তো উল্টো আমাকেই শুধু ধমকায়। না আল্লাহ, এমন অবিচার আমার সাথে কইরো মা, আমার এমন খচ্চর বড় ভাইয়ের কোনো দরকার নাই, আল্লাহ মাফ চাই। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর আর কি আম্মু আমার প্রবলেমের কথা বলব, আর সুন্দর করে আমাকে বাস দিয়ে দিল। আমি এখানে একা থাকি স্যার, ম্যাডামরাই তাদের ভরসা, তাদের উপর ভরসা রেখেই মেয়ে এত দূর দিচ্ছে একটু খেয়াল রাখতে। আমি তো চিন্তা করতেছি, আমার যে রেডিও ফোন আম্মুর কথা আমি স্যারের সামনে বসেই সব শুনতেছি, তার মানে কি স্যারও আমার কথা শুনে ফেলছে? হায় আল্লাহ, আমি যে স্যারকে গালি দিছি শেষবের কি হবে? এসব ভেবে হাতের নখ খাচ্ছি। এর মধ্যে দিজাইকে জানি নক করল। আমি স্যারের দিকে তাকাতে স্যার আমাকে ইশারায় দেখতে বলব। গিয়ে দেখি একজন লোক হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটা মধ্যবয়স্ক। আমার কাছে ব্যাগ দিয়ে বলল, এটা ছোট সাহেবকে দিবেন। আমি হাতে নিয়ে নিলাম, বুঝলাম স্যারের বাসা থেকে হয়তো পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি একদম টেনশন নিবেন না। আমি আয়রাকে দেখে রাখব ইনশাল্লাহ। আপনি নিশ্চিতে থাকুন। রাখি আন্টি, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে বাবা, তোমার সাথে কথা বলে একটু নিশ্চিন্ত হলাম। বুঝি তো বাবা, আমার একটা মাত্র মেয়ে, এই প্রথমবার বাড়ি থেকে দূরে আছে, সবসময় টেনশনে থাকি বাবা। এখন থেকে আর টেনশন নেওয়ার কোনো দরকার নাই আন্টি। আচ্ছা বাবা, রাখি, আল্লাহ হাফেজ। আমি তো রেগে উড়ে যাচ্ছি। মেজাজ আমার আকাশে উঠে গেছে, শুধু টানা নেই দেখে এখনো এখানে বসে আছি। আম্মু কি আমাকে দেখে রাখার দুনিয়ায় আর কোনো মানুষ পেল না? সে সব সময় আমাকে ঝাড়ির উপর রাখে, তাকে পেতে হলো। এতদিন তো শুধু ধমকাতো, এখন থেকে তো বেটা আমাকে মারতেও দুইবার ভাববে না। হায় আল্লাহ, বাঁচাও আমাকে। আয়রা তুই শেষ। এসব ভাবতে ভাবতে দেখি স্যার টেবিলের উপর রুটি আর কলিজা ভানা আর সবজি ভাজি সাজিয়ে রাখছে, একটা প্লেট আমাকে দিয়ে সে নিজেও নিল। আমি সাথে সাথে দুই দিকে মাথা নেড়ে বললাম, স্যার আমি খাবো না, আপনি খান। স্যার আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি আমতা আমতা করে বললাম, আসলে স্যার আমার ক্ষুধা নেই।
বলে বোকা হাসলাম। নখ খেয়েই পেট ভরে গেছে? ছিহি ছিহি ছিহি, কি লজ্জার বিষয়। আমি সাধারণত নখ কামড়াই না, আজ কি মনে করে করছি আল্লাহই জানে। মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে গেল হায়। আমাকে লজ্জা পেতে দেখে স্যার বলল, হাত ধুয়ে আসো। আমার এমনিতেই অনেক ক্ষুধা লাগছিল, চোখেও সামলে এত লোভনীয় খাবার দেখে আর নিজেকে সামলাতে পারিনি। আমার আবার খাওয়া আর ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। তাই আমিও চুপচাপ উঠে হাত ধুয়ে এসে খেতে বসলাম। কি তাকিয়ে আছেন কেন? ওদের কি একটু শান্তিতে খেতেও দিবেন না? অন্যের খাবারে নজর দিতে নাই। ওদের পেট খারাপ হলে আপনাদের খবর আছে বলে দিলাম।